হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা পি ব্লক গ্রুপ 15 থেকে রায়মার্টিনের টোটাল রয়েছে 69টা কোয়েশ্চেন। তার মধ্যে আমরা আজকের এই পার্টে 35টা কোয়েশ্চেন করবো এবং বাকিটা পরের পার্টে করবো, ঠিক আছে? সো যারা যারা চাইছো যে এই কোয়েশ্চেনগুলো আমার এই ভিডিও থেকে আগে তোমরা সলিউশন করতে চাও, মানে আগে ট্রাই করতে চাও নিজে, তারপরে এসে ভিডিও সলিউশনটা দেখতে চাও, তো আমি লিঙ্ক তোমাকে দিয়ে দেবো পিন কমেন্টে। সেখানে গেলেই তুমি এই পেজটাতে পৌঁছে যাবে এবং এখানে সব কোয়েশ্চেনগুলো তুমি পেয়ে যাবে। সেখানে একবার নিজে প্র্যাকটিস করবে, তারপরে এসে এই ভিডিও সলিউশনটা দেখবে, ঠিক আছে? সো প্রথমে শুরু করা যাক। দেখো, বলা হয়েছে 1 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন যৌগটি ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হয়? এটা এইচএস 2009 পড়েছিল। তো যেগুলো তোমার হাইড্রাইডগুলি রয়েছে, NH3, PH3, ASH3, SbH3, BiH3, এগুলোর ক্ষেত্রে যখন তুমি উপর থেকে নিচে আসবে তখন তোমার এই যে ক্ষারকীয় ধর্মের তীব্রতা বলা হয়েছে এটা তোমার কমতে থাকে, কমে, ঠিক আছে? সো যদি কমে তার মানে তোমার এই চিহ্নটা এরকমভাবে হবে, অর্থাৎ নিচে তোমার কমতে থাকবে। সেইটাই আমাদেরকে বলেছে। তো কাজ সবচেয়ে বেশি হবে, কাজ সবচেয়ে বেশি হবে তাহলে আমাদের NH3 কোন অপশানে রয়েছে? অপশান এতে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমাকে জানতে হবে যে কোনটা কমে কোনটা বাড়ে, বাস এখানে তোমাকে বেশি কিছু মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে? চলে এসো তারপরে কোয়েশ্চানে। বলা হয়েছে চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে PO P বন্ধনের সংখ্যা কি? আগে চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের সংকেত তোমাকে জানতে হবে। সেই সংকেতটা হচ্ছে HPO3 তার হোল 3। তাহলে এটাকে তুমি যদি ভেঙে লেখো তাহলে কি পাবে? H3P3O9। সো এইবার এটার আমরা স্ট্রাকচারটা আঁকবো। দেখো, পুরো বেঞ্জিনের স্ট্রাকচার কেমন আঁকো? এরকম আঁকো। তো এই জায়গাটায় তোমাকে কী করতে হবে না, PO P অল্টারনেটিভ লাগাতে হবে, মানে একটা পি, তারপরে ও, তারপরে আবার পি, তারপরে আবার ও, তারপরে আবার পি, তারপরে আবার ও। তো এখানে জাস্ট বেঞ্জিনের মতন তোমাকে স্ট্রাকচারটা বানাতে হবে এবং এখানে কোনো তোমাকে আর কিছু করতে হবে না। এবং তোমাকে যেখানে পি অর্থাৎ ফসফরাস রয়েছে সেখানে ডবল বন্ড ও আরেকটা OH, এইটা কাজটা করতে হবে। তাহলে 3টে জায়গায় তুমি ডবল বন্ড ও আর OH লাগাবে। এখানেও তাহলে তুমি লাগাবে ডবল বন্ড ও আর OH। তো এখানে তোমার এইটা হচ্ছে তোমার চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এখানে তোমাকে বলা হয়েছে যে PO P বন্ধন সংখ্যা বলতে বলেছে। দেখো, একটা তুমি এখানে পেলে PO P বন্ধন সংখ্যা, আরেকটা তোমাকে দেখাচ্ছি, আরেকটা তুমি এখানে পেলে PO P, আরেকটা তুমি পাবে এই জায়গাটাতে PO P। তো টোটাল তুমি PO P বলেছে কটা, তাহলে সেখানে হয়ে যাবে তোমার তিনটা কোন অপশান রয়েছে? 3টে অপশান রয়েছে সিতে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। প্রদত্ত কোন অক্সো অ্যাসিডে PP বন্ধন আছে? দেখো, আমি তোমাকে যেমনভাবে বলবো সেইভাবে যদি করো তাহলে তুমি এই কোয়েশ্চেনগুলো নিজে থেকে করতে পারবে। দেখো, যখন তোমার কাছে P2 থাকবে তখন তুমি মেন কী বানাবে? দুটো পি তুমি অলরেডি লিখে ফেলবে, তার সাথে ডবল বন্ড ও তুমি, এতটা তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? শুরু করছি আমরা এটা থেকে, H4P2O5 থেকে। দুটো পি তুমি অলরেডি নিয়ে নিয়েছো, দুটো ও নিয়ে নিয়েছো, তাহলে তোমার কাছে বাঁচছে কটা? 3টা ও আর 4টা H, মানে 4টা হাইড্রোজেন। এখানে দুটো OH লাগাও, এখানেও দুটো মানে একটা OH, এখানে টোটাল দুটো OH লাগালে তাহলে তোমার কাছে কটা ও বাজছে? একটা। আর হাইড্রোজেন কটা বাজছে? হাইড্রোজেন বাজছে তোমার কাছে দুটো। তাহলে এখানে তোমাকে কি করতে হবে না, এখানে তোমাকে করতে হবে দুটো হাইড্রোজেন এইখানে লাগাতে হবে এবং ওটা তোমাকে মাঝে লাগাতে হবে। এইটা তোমার কাজ হয়ে গেল। এইবার যখন O6 বলবে, দেখো O6 রয়েছে, সেম রয়েছে, বাস O6 হয়ে গেছে, ঠিক আছে? O6 হলে কী হবে না, দেখো তুমি দুটো ও কিন্তু পাচ্ছ, তাহলে তুমি প্রথম কাজ এতটা করে নিয়েছো অলরেডি এবং OHটাও লাগিয়ে নিয়েছো। তাহলে দেখো তোমার কাছে 4টা অক্সিজেন অলরেডি ইউজ হয়ে গেছে, একটা দুটো তিনটে 4টা, এবং দুটো হাইড্রোজেনও ইউজ হয়ে গেছে, ঠিক আছে? এবং তার সাথে তোমার দুটো পিও ইউজ হয়ে গেছে। তাহলে তোমার কাছে দুটো অক্সিজেন বাজছে এবং তোমার কাছে দুটো হাইড্রোজেন বাজছে। তাহলে দেখো OH বন্ড তুমি বানাতে পারবে, OH আর কিছু বাজছে না। তাহলে তুমি এখানে সিম্পল লাগিয়ে দেবে এটা। তাহলে তুমি যদি দেখো তাহলে তুমি পাচ্ছ এখানে তুমি PP বন্ধনটা পাচ্ছ। কিন্তু যদি এখানে 7টা নিয়ে নাও তাহলে একটা অক্সিজেন বাড়তি লাগবে, সেই অক্সিজেনটা কোথায় লাগাতে? তুমি এই মাঝে লাগাতে, অর্থাৎ সেটা তোমার কাজের কাজ হতো না, অর্থাৎ অপশান বিও হতো না, অপশান এও হতো না। অপশান বি যেটা রয়েছে, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই যে এটা যেখানে O6 রয়েছে, তাহলে H4P2O6 এইটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, যেখানে PP বন্ধনটা রয়েছে। চলে এসো তারপরে কোয়েশ্চানে। এইবার এই কোয়েশ্চানটা দেখো, 4 নম্বরে, নিম্নোক্ত কোন লবণটি অস্তিত্ব নেই? এটা একটা ভালো কোয়েশ্চান রয়েছে, ঠিক আছে? এখানে আমি তোমাকে যেমনভাবে বলবো তুমি যদি ওইভাবে করো তো এই কোয়েশ্চানগুলো তুমি করতে পারবে। যেখানে তোমার এনএ রয়েছে সেখানে তুমি হাইড্রোজেন লিখে করো, কোয়েশ্চানটাকে হাইড্রোজেন লিখে করো। তাহলে এখানে তুমি H3PO3 লিখতে চাইছো, এটা বলতে চাইছে H3PO3।
এইটা বলতে চাইছে, এইটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র কি বলছি না, এনএ যেখানে রয়েছে সেখানে এইচ দ্বারা প্রতিস্থাপন করে লিখো, তাহলে এর এর সংকেত কী হয়ে যাবে, এর সংকেত প্রথমে তো একটা ফসফরাস সাথে ও থাকবেই, তাহলে আর বাকি তোমার কাছে দুটো অক্সিজেন বাঁচছে, দেখো একটা অক্সিজেন এখানে ইউজ করে নিয়েছো, দুটো অক্সিজেন বাঁচছে আর তিনটা হাইড্রোজেন বাঁচছে, তাহলে তুমি দুটো OH বন্ড পাবে, দুটো OH পেলে এবং তার সাথে একটা পাচ্ছ হাইড্রোজেন। সেইরকমভাবে এটাতেও দেখো কী আসছে, এটাতে আসছে H3PO4 আসছে, H3PO4, তাহলে এটাকে তুমি লিখবে P ডবল বন্ড O, আর তোমার কাছে তিনটা অক্সিজেন তিনটা এইচ পাচ্ছে, তাহলে তিনটা OH তোমার বন্ধন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে অপশান এ হচ্ছে এটা, অপশান বি হচ্ছে এটা। এবং সিতে দেখো, সিতে রয়েছে H3PO4, এখানে আমি H3 কেন লিখছি, কারণ আমি তোমাকে বললাম যে সেখানে যেখানে সোডিয়াম রয়েছে সেখানে সেখানে এইচ প্রতিস্থাপন করে, আমি তোমাকে ট্রিকটা বলে দেবো। দেখো এখানে তোমার একটা গেল আর বাকি তাহলে তিনটা তোমার OH পড়ে থাকবে, OH OH OH। আর এটাতে দেখো কী হবে না, H3PO3, এখানে একটা অক্সিজেন পি এর সাথে অর্থাৎ ফসফরাস সাথে লাগলো, তাহলে দুটো অক্সিজেন আর তিনটা এইচ রয়েছে, অর্থাৎ দুটো OH পাবে আর একটা এইচ পাবে শুধুমাত্র পড়ে থাকবে। এইবার দেখো এখানে কি হচ্ছে অসুবিধাটা, যে যে এইবার ভালো করে দেখবে, যেখানে যেখানে OH রয়েছে সেই OHই এনএ দ্বারা এনএ দ্বারা প্রতিস্থাপিত হবে, সেখান থেকে এইচকে তুমি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করতে পারবে, শুধু এইচকে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে তোমার দুটো প্রতিস্থাপিত হবে, তাহলে তোমার এটা কি হয়ে যাবে, দুটো এনএ লাগবে, দুটো এনএ লাগবে। দেখো Na2 রয়েছে, দুটো রয়েছে, একটা হাইড্রোজেন রয়েছে, একে প্রতিস্থাপিত করতে পারবে না। এটাতে দেখো, এটাতে তোমার কি রয়েছে না, এটা তোমাদের তিনটা OH রয়েছে, তার মানে তুমি তিনটা প্রতিস্থাপিত করতে পারো, এটাতে দুটো করেছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, এটাও সম্ভব। এখানে দেখো এখানে রয়েছে তোমার তিনটা OH, তাহলে তুমি তিনটাকে প্রতিস্থাপিত করতে পারবে সোডিয়াম দ্বারা, কারণ OH থাকলে তুমি তাকে প্রতিস্থাপিত করতে পারবে। আর এখানে দুটো OH রয়েছে কিন্তু তোমার তিনটা সোডিয়াম কী করে এলো, এখানে তো এটা প্রতিস্থাপিত কখনোই হবে না, কারণ এর সাথে কোনো অক্সিজেন নেই, তাহলে এইটা অস্তিত্ব নেই, অর্থাৎ অপশান ডি। দেখো এর ট্রিকটা কী হচ্ছে না, যে যটা OH বন্ধন থাকবে সেই OH থেকে তুমি এইচকে প্রতিস্থাপিত করতে পারবে, শুধু এইচ থাকলে তাকে প্রতিস্থাপিত করতে পারবে না। এখানে Na3 দেখো একটা শুধু হাইড্রোজেন রয়েছে, তাকে প্রতিস্থাপিত কীভাবে করলো, তাহলে এর অস্তিত্ব নেই, অপশান ডি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, যে কোনটার অস্তিত্ব নেই, ঠিক আছে। যে ট্রিকটা বললাম বা যেভাবে বললাম তোমার যদি মাথায় ঢুকেছে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চলে এসো তারপরে কোশ্চেনে। এখানে বলা হচ্ছে যে এদের মধ্যে তীব্রতম অ্যাসিড কোনটা, একটা H3PO2, H3PO3, H3PO4। তো এইখানে তোমাকে দেখো কীভাবে করতে হবে, প্রথমে তুমি এই যে স্ট্রাকচারটা সেটা ড্র করবে, কীভাবে বললাম দেখো, তুমি ফসফরাস লিখবে, তার সাথে ডবল বন্ড ও দিয়ে দেবে, তাহলে তারপরে তুমি দেখবে যে কটা তোমার কাছে অক্সিজেন বাজছে, একটা অক্সিজেন, আর কটা হাইড্রোজেন বাজছে, তিনটা হাইড্রোজেন। একটা অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন না OH, তাহলে তোমার বাকি থাকছে দুটো হাইড্রোজেন, যেগুলো শুধু এমনি পড়ে থাকবে, শুধু এমনি পড়ে থাকবে। সেইভাবে তুমি এটাকেও ড্র করো, তাহলে ফসফরাসের সঙ্গে অক্সিজেন রয়েছে, এখানে দুটো অক্সিজেনের সাথে তিনটা এইচ রয়েছে, তার মানে দুটো OH লাগবে আর একটা এইচ শুধু থাকবে। আর তারপরেরটাতে দেখো তোমার কাছে ফসফরাসের সাথে একটা O বন্ড দিলেও তিনটা অক্সিজেন আর তিনটা রয়েছে হাইড্রোজেন, তাহলে তিনটা OH বন্ধন থাকবে। এবার মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রেজোনেন্সের খেল। এই যে দেখো এখানে তোমার এই অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে, ভালো করে দেখো আমি জুম করে দিয়েছি, আবার এইখানে দেখো এই দুটাতেও দেখো এর কাছে অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে, এই অক্সিজেনের কাছে লোন পেয়ার রয়েছে, এই অক্সিজেনের কাছে লোন পেয়ার, এখানেও লোন পেয়ার, এখানেও লোন পেয়ার। এখানে দেখো রেজোনেন্স করছে, লোন পেয়ার সিঙ্গেল ডাবল রেজোনেন্স করছে, এখানেও রেজোনেন্স করছে, কিন্তু এখানে যে রেজোনেন্স করছে এখানে দুদিক থেকে রেজোনেন্স করছে, আর এখানে তোমার তিন দিক থেকে রেজোনেন্স করছে। দেখো এই জায়গাটাতে তিন দিক থেকে রেজোনেন্স হচ্ছে, তাহলে যেখানে কম রেজোনেন্স হচ্ছে সে বেশি তীব্রতম হবে, অর্থাৎ এইটা এখানে এক দিক থেকে রেজোনেন্স হচ্ছে এ বেশি তীব্রতম হবে, এখান থেকে দুদিক থেকে রেজোনেন্স হচ্ছে, এখানে তিন দিক থেকে রেজোনেন্স হচ্ছে, এ অতটা তীব্র হবে না। তাহলে যেখানে এক দিক থেকে রেজোনেন্স হচ্ছে এখানে, অর্থাৎ H3PO2 যেটা রয়েছে আমাদের অপশান কোনটাতে রয়েছে, অপশান সি হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বাকিগুলো হবে না। এবার চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলা হয়েছে যে এদের বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজালে সঠিক ক্রমটা কী হবে। এগুলো হাইড্রাইডগুলো রয়েছে, হাইড্রাইডগুলো যেগুলো বিজারণ ধর্ম রয়েছে সেটা তোমাকে বলে দিচ্ছি, NH3, PH3, ASH3, SBH3 এবং BiH3। এগুলোর বিজারণ ধর্ম উপর থেকে নিচে গেলে বাড়তে থাকে,
বাড়তে থাকে অর্থাৎ বাড়ে, অর্থাৎ যেটা তুমি যদি দেখো এর যে দিকটা হবে সেটা এরকমভাবে বাড়তে থাকবে, অর্থাৎ এনএইচ থেকে বেশি হবে পিএইচ3, এনএইচ3 থেকে বেশি পিএইচ3, তারপরে তোমার এএসএইচ3, তারপরে তোমার এসবিএইচ3, তারপরে তোমার বিআইএইচ3। এই অপশানটা কোনটাতে রয়েছে? এনএইচ3 থেকে বেশি পিএইচ3, এসএইচ3, এসবিএইচ3 আর বিআইএইচ3। অপশান এতে রয়েছে, দেখো এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা তোমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান এ হয়ে গেল তোমার এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে 7 নাম্বার, যে নাইট্রোজেনের কোন অক্সাইডটি পছম, অর্থাৎ নিউট্রাল অক্সাইড বলছে। এখানে তো দুটো রয়েছে তোমার, NO আর N2O, অর্থাৎ অপশান এ বি উভয়ই হবে, অর্থাৎ ডি অপশানে রয়েছে এ বি উভয়। ঠিক আছে, চলে এসো তারপরে কোয়েশ্চেনে। অ্যামোনিয়া অতিরিক্ত Cl2 সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এখানে দেখো আমি তোমাকে দুটো জিনিসই বলবো। প্রথমে রয়েছে অ্যামোনিয়া NH3 Cl2 সঙ্গে বিক্রিয়া করছে, আরেকবার দেখাচ্ছি NH3 Cl2 সঙ্গে বিক্রিয়া করছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কোথায় সেই জিনিসটা দেখবে। এক্সেস নেওয়া হয়েছে কাকে? অতিরিক্ত নেওয়া হয়েছে এখানে Clকে। এটা আমাদের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা বলা হয়েছে অতিরিক্ত Cl, এটা আমরা কোয়েশ্চেন একটা করছি। যখন অতিরিক্ত Cl2 নেওয়া হবে তখন এখানে হবে NCl3 প্লাস HCl, এটা হবে অতিরিক্ত। কিন্তু যদি যদি এখানে বলা থাকতো যে এখানে, এটা কোয়েশ্চেনের নয়, এটা আমি তোমাকে এমনি বলছি, এক্সেসে যদি NH3 দেওয়া থাকতো তাহলে তোমার কোনটা বলতো? তাহলে তোমার বলতো NH4Cl প্লাস নাইট্রোজেন, NH4Cl প্লাস নাইট্রোজেন। তো আমাকে কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে আমি সেটা দেখবো। কোয়েশ্চেনে আমাকে এটা বলা হয়েছে, কিন্তু আমি এটাও তোমাকে বলে দিয়ে রাখলাম, কারণ এখানে এটাও আসতে পারে। তো এক্সেস তোমাকে Cl2 দেওয়া হয়েছে, তাহলে NCl3HCl, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেনে আসা যাক। এখানে দেখো বলা হয়েছে P4O10 এর সেতু বন্ধনকারী অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? ঠিক আছে, এইটা তোমাকে বলতে হবে। তো আগে তোমাকে স্ট্রাকচারটা ড্র করতে হবে, তবেই তুমি বলতে পারবে। P4O10 এর স্ট্রাকচার কেমনভাবে ড্র করবে? দেখো তুমি 4টা ফসফরাস এরকমভাবে ড্র করো, ড্র করলে এবং প্রতিটা ফসফরাসের মাঝে একটা একটা অক্সিজেন দিয়ে যোগ করো, অক্সিজেন দিয়ে যোগ করো, অক্সিজেন দিয়ে যোগ করো, দাঁড়াও অক্সিজেনটা ভালো করে দিলাম, অক্সিজেন দিয়ে এখানেও যোগ করো এবং এইখানেও অক্সিজেন দিয়ে যোগ করো। যোগ করলে এইবার তোমার কাজ হচ্ছে এখান দিয়েও অক্সিজেন দিয়ে যোগ করো এবং এখান দিয়েও অক্সিজেন দিয়ে যোগ করো। আর তোমার এখানে থাকে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তিনটে অক্সিজেন, চারটা অক্সিজেন, আর বাকি তোমার কাছে সেতু বন্ধনকারী একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রয়েছে। দেখো এইখানে সেতু বন্ধন করছে, এইখানে সেতু বন্ধন করছে, এখানে 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 এখানে, টোটাল কটা রয়েছে? 6টা সেতু বন্ধন করছে। আর যদি টোটাল অক্সিজেন রয়েছে 10টা, কারণ এখানে 6টা আর এখানে 4টা রয়েছে। তো আমাদেরকে বলেছে কোনটা? আমাদেরকে বলেছে যে এখানে সেতু বন্ধনকারী, দেখো বলাই রয়েছে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার কটা? 6টা। তাহলে 6টা কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে 6টা, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে, নিম্নোক্ত কোন দ্বিক্ষারকীয় অ্যাসিডটি বিজারণ ধর্ম বর্তমান? দেখো তোমাকে বিজারণ ধর্ম কার রয়েছে এত সব জানার দরকার নেই, তুমি শুধু দেখবে দ্বিক্ষারকীয় যেখানে দেখলে, অর্থাৎ তোমার কাছে দুটো OH থাকতে হবে, দুটো OH থাকতে হবে, তবেই তোমার দ্বিক্ষারক তুমি বুঝে যাবে। এখানে অপশান দেখে আমরা সেই হিসাবে বার করে নেবো। ঠিক আছে, প্রথমে দেখো অপশান এতে যেটা রয়েছে H3PO3, H3PO3 এর জন্য আমি তোমাকে একটা শর্টকাটও বলে দিচ্ছি, তুমি একটা অক্সিজেন বাদ দিয়ে দিবে। ঠিক আছে, শর্টকাটটা শুনে রাখো, একটা অক্সিজেন এখান থেকে বাদ দিবে আর কটা হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে মিলাবে। দেখো একটা অক্সিজেন বাদ দিলে 3টে H আর 3টে হাইড্রোজেন রয়েছে, 3টে অক্সিজেন আর 3টে হাইড্রোজেন থাকবে। দেখো তাহলে তোমার 3টা OH বন্ধন থাকবে। এবার আমরা ছবিটাও ড্র করছি। দেখো কেন হয়? কারণ একটা ফসফরাস নিতে হয়, তার সাথে ডবল বন্ড ও নিয়ে নিতে হয়, এটা তোমার জাস্ট নিয়ে নেওয়ার কাজ। এবার তোমার কাছে 3টা পাচ্ছে অক্সিজেন এবং 3টা হাইড্রোজেন, তাহলে 3টা OH বন্ড বনবে, OH OH OH। তাহলে অপশান এ যেটা রইলো, এ তো হবে না, কারণ আমাদের দ্বিক্ষারকীয় বলেছে, এখানে কটা হলো? 3টা OH বন্ধনে চলে এলো, এটা সম্ভব নয়। অপশান বিটা দেখা যাক, অপশান বি দেখা যাক। ফসফরাস নিলে তার সাথে ডবল বন্ড ও একটা বানালে, তাহলে তোমার কাছে কটা অক্সিজেন বাড়ছে? একটা অক্সিজেন আর 3টা OH, তার মানে একটা OH পাচ্ছ আর দুটো শুধুমাত্র H আর H পাচ্ছ। এখানে শুধু একটা OH এলো, এটাও সম্ভব নয়। এবার আমরা দেখব সি অপশানে, সি অপশানে রয়েছে H3PO3, তাহলে ফসফরাস সাথে একটা অক্সিজেন নিয়ে নিলে, তাহলে কটা বাড়ছে অক্সিজেন? দুটো অক্সিজেন। আর কটা হাইড্রোজেন বাড়ছে? 3টা হাইড্রোজেন বাড়ছে। তাহলে দুটো হাইড্রোজেনের সাথে দুটো অক্সিজেন নাও, তাহলে দুটো OH বন্ধন হবে আর শুধু একটা H পড়ে থাকবে। তাহলে কটা OH বন্ধন হলো? দুটো, অর্থাৎ দ্বিক্ষারকীয়। এটা বলেছে অপশান সি হয়ে যাবে, দেখো কারেক্ট। অপশান ডিতে হবে না, এটা তো পলিমার ফর্ম করবে, তাহলে অপশান ডি তো এমনিতেই হচ্ছে না, তাহলে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে Ca3P2 প্লাস HCl এর সঙ্গে তোমার বিক্রিয়া করে এটা বনছে এবং
PH4 KOH এর সঙ্গে বিক্রিয়া করে তোমার এটা বলছে বিক্রিয়া দুটিতে AB হলো যথাক্রমে কী কী দেখা যাক। ফার্স্ট আমরা এটা দেখব, Ca3P2 প্লাস HCl। এখান থেকে কী বলছে দেখো, এটা কেমনভাবে করবে, এখানে Ca+2তে রয়েছে আর ফসফরাস -3তে রয়েছে, হাইড্রোজেন +1-এ রয়েছে, Cl -1-এ রয়েছে। এবার প্লাসের সঙ্গে মাইনাসগুলো নিবে এবং যত রয়েছে সেগুলো উল্টে দেবে। দেখো এই যে Ca এর কাছে +2 রয়েছে, Cl এর কাছে -1 রয়েছে, তাহলে তুমি কী করবে, Ca আর Cl এর কাছে পাঠিয়ে দেবে 2টা, উল্টো করে দেবে, এক্সচেঞ্জ করে দেবে, প্লাসের সঙ্গে মাইনাস এবং তার যেগুলো রয়েছে সংখ্যাগুলো সেগুলোকে উল্টো করে দেবে। তাহলে CaCl2 চলে গেলো ওই সাইডে। এবার এর সাথে রয়েছে H+ আর ফসফরাসের সাথে 3- উল্টে দাও, তাহলে কী হয়ে যাবে, PH3 উল্টে দিলে কী হয়ে যাবে না, PH3 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল PH3। এবার আরেকটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বলা হয়েছে যে PH4 প্লাস KOH দেওয়া রয়েছে। এখান থেকে তোমার কী বনবে দেখো, প্রথমে তুমি এখান থেকে KI-কে তুলে নাও, প্রথমে তোমার কাজ হচ্ছে এখান থেকে KI-কে তুলে নাও, KI-কে তুলে নিলে প্লাস এখান থেকে এই যে PH4 রয়েছে এখান থেকে তুমি একে PH3 করো আর একটা হাইড্রোজেন নিয়ে এর সঙ্গে জল বার করো, অর্থাৎ H2O হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো তোমার PH3। তাহলে তোমার বলা হয়েছে A আর B, এও তোমার PH3 হয়ে গেল আর বিও তোমার PH3 হয়ে গেল। তাহলে কোন অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট, ডি হচ্ছে আমাদের কারেক্ট, PH3 এবং PH3 অপশান ডি হয়ে গেল। এই 12 নম্বর কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। এখানে দেখো বলা হয়েছে যে 11 নম্বর কোয়েশ্চেনে PH4+ গঠন করা NH4+ গঠন করা অপেক্ষা কঠিন, তার কারণ কোনটা হবে, তার কারণ হচ্ছে আমাদের ফসফরাসের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশুদ্ধ অ্যাস অরবিটালে অবস্থান করে। কোন অপশান রয়েছে, অপশান ডিতে রয়েছে। দেখো ফসফরাসের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিশুদ্ধ অ্যাস অরবিটালে অবস্থান করে, অপশান ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন আসা যাক। তারপরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে নিম্নোক্ত ফসফরাসের অক্সো অ্যাসিডগুলির মধ্যে কোনটি একটি বিচারক দ্রব্য এবং এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড মানে কি, একটা OH থাকবে, একটা OH বন্ধন থাকবে। এখান থেকে আমরা পুরো অঙ্কটা, পুরো এই কোয়েশ্চেনটা করব। ঠিক আছে, তাহলে যেখানে তুমি P2 দেখা পাবে, যেখানে তুমি P2 দেখা পাবে তার মানে দুটো ফসফরাসের কাছে OH থাকবে কি, এটা সম্ভব হবে না, এক ক্ষারকীর ক্ষেত্রে এটা সম্ভব হবে না। তাহলে এ তো তোমার প্রথমেই বাদ চলে গেল। HPO3 এটা তো পলিমার ফর্ম করবে, এটাও হবে না। এবার চলে আসে যে অপশান সিতে, অপশান সি রয়েছে H3PO3। তাহলে তুমি একটা ফসফরাস নাও, তার সাথে ডবল বন্ড ও একটা বানিয়ে নিলে, তাহলে তোমার কাছে দেখো তুমি যখন একটা ও বানিয়ে নিলে তাহলে তোমার কাছে বাকি পড়ে থাকছে দুটো ও, অর্থাৎ দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন এবং তিনটা হাইড্রোজেন, দুটো OH বানাবে এবং একটা H বানাবে, দুটো OH বানাবে এবং একটা H বানাবে। এখানে তোমার দুটো OH পালে, যেটা সম্ভব নয়, তাহলে অপশান সিও তোমার বাদ চলে গেলো, অপশান ডি এমনিতেই কারেক্ট হয়ে গেল। কিন্তু আমরা সেটাকে করে দেখবো এখন। অপশান ডি করে দেখো, দেখো ফসফরাস তুমি নিলে, একটা ডবল বন্ড ও নিলে, তাহলে তোমার কাছে একটা অক্সিজেন পাচ্ছে এবং তিনটে হাইড্রোজেন পাচ্ছে। তাহলে একটা অক্সিজেন একটা হাইড্রোজেনকে নিয়ে OH বন্ড বানাবে এবং দুটো হাইড্রোজেন বন্ড থাকবে। তাহলে তোমার একটা OH বন্ড এলো কোনটাতে, অপশান ডিতে, এবং এটাই বলেছিল আমাদের এক ক্ষারকীয় অ্যাসিড। তোমাকে আমি বলছি বিজারক তিজারকের দিয়ে অত ধ্যান না দিয়ে তুমি দেখবে যে কোনটা কত ক্ষারকীয় বলা আছে, সেই হিসাবে তুমি অঙ্কগুলো করবে। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। পদার্থ কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়। এটা দেখো ফার্স্ট কোয়েশ্চেনেই বললাম যে হাইড্রাইডগুলো যেগুলো রয়েছে সেগুলো উপর থেকে যখনই তুমি নিচে যাবে তখন তোমার ক্ষারীয় ধর্ম কমতে থাকে, অর্থাৎ সব থেকে বেশি কার হবে, NH3, তারপরে এরকমভাবে কমতে থাকে PH3, এরকমভাবে তোমার ASH3, তারপরে তোমার SbH3, আর তার থেকেও কম তোমার কী হয়ে যাবে না, BiH3। তাহলে আমার সব থেকে বেশি কার হচ্ছে, সব থেকে বেশি NH3, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। এখানে বলা হয়েছে যে H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য H পরমাণুর সংখ্যা কত। দেখো প্রতিস্থাপনযোগ্য H পরমাণু, যেখানে তুমি OH পাবে সেই হাইড্রোজেনটাই শুধুমাত্র প্রতিস্থাপিত হবে, অন্য হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না। তাহলে তোমাকে স্ট্রাকচার কিন্তু বানাতেই হচ্ছে। দেখো বারবার আমি তোমাকে স্ট্রাকচার বানাতে শেখাচ্ছি, তোমাকে স্ট্রাকচার বানাতেই হবে। কি করবে, তোমাকে আমি যে ট্রিকটা বলছি বারবার সেইটা সবসময় কাজে লাগবে। দেখো ফসফরাস নিবে এবং একটা ডবল বন্ড ও করে দেবে, তাহলে তোমার বাচ্চা দুটো অক্সিজেন এবং তিনটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলে দুটো OH বন্ড বানাও, তাহলে তোমার একটা হাইড্রোজেন পড়ে থাকবে, অর্থাৎ দুটো OH বানালে একটা হাইড্রোজেন তোমার পড়ে থাকলো, দুটো OH বানালে একটা হাইড্রোজেন পড়ে থাকলো। আর এইচটা কোনখান থেকে প্রতিস্থাপিত হতে পারে, শুধুমাত্র OH থেকেই প্রতিস্থাপিত হতে পারে। তাহলে কোটা H পরমাণু হবে প্রতিস্থাপনযোগ্য, দুটো, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। কী বলা হয়েছে যে অ্যামোনিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম নাইট্রেটকে মৃদু উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়। দেখো অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা রয়েছে সেটা তোমার কী হয়ে যাচ্ছে,
NH4NO2। এখানে যদি তুমি একে উত্তপ্ত করো তাহলে তুমি কি পাবে, দেখো দুটো N রয়েছে, তাহলে তুমি N2 বার করলে, ঠিক আছে। এবার তোমার রয়েছে দেখো চারটা হাইড্রোজেন আর দুটো OH। এক কাজ করো, একে তুমি 2H2O লিখতে পারো। তাহলে দেখো তোমার চারটা হাইড্রোজেন আর দুটো অক্সিজেন পাচ্ছে, তাহলে 2H2। তাহলে তোমার কি উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন। এবং এবং তুমি যদি ভালো করে কোয়েশ্চেনটা দেখো, তো তুমি দেখো অ্যামোনিয়াম নাইট্রাইটে NO2 বলছে, NO3 বলছে, NO2 বলছে, অর্থাৎ এগুলো তো হলোই না। অপশান সি একেবারে তোমার কারেক্ট হয়ে গেল, নাইট্রোজেন। আর বাকি তোমাকে পরেরটা দেখতে হলো না, পরেরটা এমনি তো তোমার N2O হতো, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। প্রদত্ত কোনটি একটা সুস্থিত হাইড্রাইড। তো সুস্থিত হাইড্রাইড কোনটা হবে তোমার, সুস্থিত হাইড্রাইড তোমার হয়ে যাবে, একটাই রয়েছে, সেটা হয়ে যাবে NH3, ঠিক আছে। NH3 তোমার সুস্থিত হাইড্রাইড। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না। নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা তোমাকে বলে দিচ্ছি। NF3 কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না। NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। আর এইটা তোমার রয়েছে অপশান বিতে, অর্থাৎ অপশান বি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। বলা হয়েছে NO3- বলয় পরীক্ষায় বাদামি বর্ণের বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী কে। আচ্ছা, বাদামি বলয় যে বলয়টা রয়েছে সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা কি হয় ভালো করে দেখবে। তোমার কাছে এখানে Fe দাঁড়াও, H2O5 থাকে এবং তার সাথে তোমার NO2+ থাকে। তো এইটা কোন অপশানে রয়েছে, এইটা দেখো, এইটা তোমার কারেক্ট হবে। এখানে যদি অপশান তুমি চেক করো তাহলে অপশান এ হচ্ছে, দেখো Fe H2O5 রয়েছে এবং NO রয়েছে, আর তার সাথে রয়েছে 2+। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসো তারপরে কোয়েশ্চেনে। প্রদত্ত কোন ফ্লুরাইড যৌগটির অস্তিত্বহীন কোনটা, NF5 কেন, কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই, তার জন্য তোমার এটার অস্তিত্ব হবে না NF5-এর, ঠিক আছে। চলে এসো তারপরে কোয়েশ্চেন। HNO3-র অ্যানহাইড্রাইডটি হলো কি, দেখো এই কোয়েশ্চেনগুলো দেখো কতটা সহজ, তুমি ভালো করে দেখো। HNO3-র অ্যানহাইড্রাইড যখনই বলেছে তখন তুমি সেখান থেকে ওয়াটার বার করবে। ওয়াটার বার করার জন্য তোমাকে দুটো হাইড্রোজেন চাই, তো একে আগে ডবল করে নাও, তাহলে ডবল করলে কী হয়ে যাবে, H2N2O6। এখান থেকে ওয়াটার বার করো, তাহলে ওয়াটার H2 বার হয়ে গেলো, একটা অক্সিজেন বার হয়ে গেলো, তাহলে N2O5 এবং এটাই তোমার এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে এর অ্যানহাইড্রাইড হয়ে গেল N2O5। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। প্রদত্ত কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না, এটা আমরা একটু আগেই পেলাম, NF3, অপশান ডি, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি সবচেয়ে দুর্বল ক্ষারকও তোমার ওইটাই হয়ে গেল, কারণ সেটা আর্দ্র বিশ্লেষিত হয় না, NF3, অপশান বি। তাহলে তারপরে কোয়েশ্চেন আসা যাক। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। চলো, এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন। দেখো, যখন তুমি আয়োডিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড নেবে তাহলে HNO3, তখন তোমার কী উৎপন্ন হবে, তখন তোমার উৎপন্ন হয় HiO3+NO2+H2O, অর্থাৎ ওয়াটারও তোমার উৎপন্ন হয়, যেটা অপশানে দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হয়নি। তাহলে HiO3 উৎপন্ন হচ্ছে, NO2ও উৎপন্ন হচ্ছে, কিন্তু একটা ওয়াটারও উৎপন্ন হয়, সেটা কিন্তু অপশানে দেওয়া হয়নি। অপশানে শুধুমাত্র এই দুটোকে দেওয়া হয়েছে, যেটা অপশান বিতে রয়েছে, সেটা অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। 25 নম্বর কোয়েশ্চেন, যে H3PO2 তীব্র বিজারণ ধর্মের কারণ কি। সো এর স্ট্রাকচার বানালে তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে যাবে। দেখো, H3PO3 ফসফরাসের সাথে একটা ডবল বন্ড ও লাগালে, তাহলে তোমার কাছে বাঁচছে একটা অক্সিজেন এবং তিনটে হাইড্রোজেন, তাহলে একটা OH লাগাও আর দুটো শুধু H পড়ে থাকবে। তাহলে এখান থেকে তোমার দেখো অপশান তুমি পেয়ে যাচ্ছ, ডি অপশানটা নয়, বি অপশানটা দেখো, যে দুটি OH গ্রুপ, দুটি নয়, এখানে রয়েছে একটি OH গ্রুপ এবং দুটি পিএইচ বন্ধন উপস্থিত রয়েছে। দেখো, একটা দুটো পিএইচ বন্ধন রয়েছে এবং একটি OH গ্রুপ রয়েছে। অপশান দেখো, তুমি স্ট্রাকচার বানালেই তোমার অপশান কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো তোমাকে স্ট্রাকচার বানাতে কিন্তু জানতে হবে। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। হোম সিগন্যালস কোন দুটি পদার্থের মিশ্রণে গঠিত হয়, একটা ক্যালসিয়াম কার্বাইড, একটা ক্যালসিয়াম ফসফাইড, অর্থাৎ CaC2+Ca3P2, অর্থাৎ অপশান কোনটাতে রয়েছে, অপশান রয়েছে এতে, এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো পরে কোয়েশ্চেনে। হোম সিগন্যালে যে গ্যাসটি ব্যবহৃত সেটা কি না, ফসফিন PH3, অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপরে লাল ফসফরাসে PP বন্ধন কোণের গড় মান কত হলো। আচ্ছা, চলো এর জন্য আমি না একটা স্ট্রাকচার, একটা বক্স বানিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা এটাকে মনে রাখতে পারবে।
তিনটা তোমাকে ফসফরাস রয়েছে, তিনটা ফসফরাসেরই তোমার বন্ধন কোণটা বলে দিচ্ছি। একটা রয়েছে লাল, তো এক কাজ করি একে লালটাকে না কালার দিয়ে দেখাচ্ছি। এটা হয়েছে লাল তোমার, আরেকটা তোমার রয়েছে সাদা, আরেকটা তোমার রয়েছে ব্ল্যাক। ব্ল্যাকটাকে এই কালারে দিচ্ছি। এইবার আমরা এখানে লিখে লিখে যাব। এটা তোমার ফসফরাস। তো ফসফরাস কী কী কালার হতে পারে? লাল কালার হতে পারে, সাদা কালার হতে পারে এবং ব্ল্যাক কালার হতে পারে। সো এইবার আমরা এর বন্ধন কোণ যেটা রয়েছে সেটা বলবো, যেটা হচ্ছে তোমার বন্ধন কোণ পিপিপি। এই যে সাদা ফসফরাস রয়েছে এর হয় তোমার 60 ডিগ্রি, লাল ফসফরাসের তোমার হয় 101 ডিগ্রি এবং তোমার ব্ল্যাক ফসফরাসের হয় 99 ডিগ্রি। তাহলে আমাদের বলা হয়েছে যে কোনটা লাল ফসফরাসের বন্ধন কোণ বলা হয়েছে, তো লাল ফসফরাসের বন্ধন কোণ রয়েছে 101 ডিগ্রি। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আমাদের কোয়েশ্চেনটা দেখো 29 নম্বরে বলা হয়েছে সিইউর সাথে যদি আমি HNO3 দিই তাহলে আমি এখানে পাচ্ছি CuNO3 তার হোল টু, এবং এক্স এখানে বলা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে, এবং তার সঙ্গে পাচ্ছি ওয়াটার। এখানে এক্স হলো নাইট্রোজেনের একটি অক্সাইড, এক্সকে বলা হচ্ছে কি? এটা দেখো এখানে এটা দুটো জিনিস হতে পারে যেটা এখানে কোয়েশ্চেনে ভালো করে দেওয়া নেই। তাহলে সিইউর সঙ্গে যদি আমি HNO3 বিক্রিয়া করি তাহলে আমি পাচ্ছি এখানে CuNO3 তার হোল টু প্লাস ওয়াটার, এবং এখানে আমি একে ড্যাশ দিয়ে লিখলাম। এইবার দেখো এই কোয়েশ্চেনটাকে আমি আরেকবার লিখব। CuHNO3 একে যদি আমি দিই CuNO3 তার হোল টু প্লাস ওয়াটার, এবং তারপরে আমি ড্যাশ দিয়ে লিখলাম। এইবার দুটো জিনিস এখানে আমি করব। এক, আমি এখানে যদি আমি গাঢ় দিই, গাঢ় HNO3 নিই তাহলে আমি পাচ্ছি NO2। গাঢ় HNO নিলে আমি পাচ্ছি NO2। কিন্তু যদি আমি এখানে লঘু করি, এই HNO3টাকে লঘু করি তাহলে আমি পাচ্ছি এখানে NO, শুধুমাত্র NO পাচ্ছি। তো এখানে গাঢ় আর লঘু বলা থাকলে আমরা বলতে পারতাম যে NO2 নাকি NO হবে। এখানে কোয়েশ্চেনটাতে কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমার অপশান এও কারেক্ট হবে, অপশান বিও কারেক্ট হবে। এখানে দুটোই ঠিক, গাঢ় বললে আমাদের NO2 এবং লঘু বললে আমাদের NO। তো এখানে কোনো বলা নেই, তার জন্য আমি অপশান এ বি দুটোতেই কারেক্ট দিলাম। যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে বলা থাকবে গাঢ় এবং লঘু, কারণ এখানে কোয়েশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, চলে এসো তারপরে কোয়েশ্চেনে। NaH2PO3 যৌগটির এনায়ন মধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুটির জারণ সংখ্যা হলো কত? দেখো বলা হয়েছে NaH2PO2 এর বলা হয়েছে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ফসফরাস। এর যখন জারণ সংখ্যা বলতে বলেছে তখন তুমি একে এক্স ধরে নাও। তাহলে এখানে সোডিয়ামের +1, এখানে হাইড্রোজেন রয়েছে +1 করে দুটো রয়েছে, তাহলে +1 +2, আর এখানে এর রয়েছে +x, আর এর কত হয়ে যাবে না, একটার হয় -2, তাহলে দুটোর হয়ে যাবে -4 = 0। তাহলে এক সমান কত হয়ে যাবে না, +4 -3 অর্থাৎ +1। +1 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। +1 কোন অপশানে রয়েছে? +1 রয়েছে ডি অপশানে, অর্থাৎ ডি অপশানটা হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, 31 নম্বর কোয়েশ্চেনে। এখানে বলা হয়েছে যে হাইড্রাইডগুলির বন্ধন কোণের ক্রমবর্ধমান ক্রমটি কী হবে? দেখো তোমার যে হাইড্রাইড রয়েছে এগুলোর বন্ধন কোণটা যেটা হয় সেটা ভালো করে শুনে নাও, আগে লিখে নিচ্ছি। তো এখানে যে বন্ধন কোণটা আছে সেটা তোমার কি হয় না, সেটা তোমার কমতে থাকে, কমতে থাকে। বন্ধন দৈর্ঘ্য হলে বাড়তে থাকতো, বন্ধন কোণ কমতে থাকে, মানে তোমার যে চিহ্নটা হবে এখানে এটা এরকম এরকম হবে, এরকমভাবে কমতে থাকে। কিন্তু যদি বন্ধন দৈর্ঘ্য বলতো তাহলে বাড়তো। ঠিক আছে, তো বন্ধন বলা হয়েছে কোণ, তাহলে বন্ধন কোণের ক্ষেত্রে তোমার NH3 সব থেকে বেশি হবে। NH3 সব থেকে বেশি দেখো অপশান এতেই দেখা যাচ্ছে, বাকিগুলোতে সব থেকে বেশি NH3 নেই। তাহলে SbH3, AsH3, PH3, NH3, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই দেখো কারেক্ট অ্যান্সার, কারেক্ট ট্রেন্ডটা তোমাকে মনে রাখতে হবে। চলে এসো 32 নম্বর কোয়েশ্চেন। প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করবে? 3 ধরনের লবণ উৎপন্ন করার জন্য তার কাছে 3টে OH বন্ধন থাকতে হবে, 3টে OH বন্ধন থাকতে হবে। তাহলে এখানে তোমাকে বলতে হবে কোনটা হবে। এর ক্ষেত্রে দেখো ফসফরাস একটা ডবল বন্ড ও বানালো, একটা ও বাঁচছে, তাহলে একটা OH বানাবে, বাকি দুটো এইচ হবে। তাহলে এ তো সম্ভব নয়, এ গেল। অপশান বিতে দেখো পি, মানে ফসফরাস একটা ডবল বন্ড বানালো, তাহলে দুটো অক্সিজেন বাঁচছে, অর্থাৎ দুটো OH বানাবে আর একটা এইচ থাকবে, তাহলে দুটো এইচও হবে না, তাহলে অপশান বিও গেল। সিতে দাও ফসফরাস একটা ডবল বন্ড ও বানাচ্ছে, 3টে অক্সিজেন এবং 3টে হাইড্রোজেন রয়েছে, সে 3টা ডবল বন্ড ও বানাতে পারবে, সে 3টে ডবল বন্ড ও বানাতে পারবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান সি। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, যে নিচের যৌগগুলির মধ্যে কোনটি তাপীয় বিজনে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না? ঠিক আছে, একে আমরা এখানেই করব। এখানে দেখো এক এক করে দেখো, এইটা নিচ্ছি এখানে।
একটু এর থিকনেসটা কমাতে দাও, ঠিক আছে। দেখো এর ক্ষেত্রে দেখো দুটো নাইট্রোজেন রয়েছে, হিট দিলে তোমার নাইট্রোজেন এলো, এবং দেখো তুমি 2H2 করলে দেখো চারটা হাইড্রোজেন পাচ্ছ এবং দুটো অক্সিজেন পাচ্ছ। ভালো করে দেখো, দুটো তোমার কাছে নাইট্রোজেন রয়েছে এবং দেখো চারটা তোমার কাছে হাইড্রোজেন রয়েছে আর দুটো তোমার কাছে অক্সিজেন রয়েছে, ব্যালেন্স অলরেডি হয়ে আছে, ঠিক আছে। এবার দেখো এটা তোমার এজাইড রয়েছে, এটা তোমার এজাইড রয়েছে, এ তো তোমাকে পিওর নাইট্রোজেন দেবে, পিওর নাইট্রোজেন দেবে, এটা থেকে তো হিট দিলেই তুমি পিওর নাইট্রোজেন পাবে। তারপরে এটাতে চলে আসো, এখানে দেখো দুটো নাইট্রোজেন বার করো, তাহলে N2 হয়ে গেল, এবং দেখো চারটা হাইড্রোজেন বার করো, সরি চারটা ওয়াটার বার করো, তাহলে 4H2O। এখানে দেখো টোটাল 8টা হাইড্রোজেন হলো এবং 4টা অক্সিজেন এখান থেকে গেলো, তাহলে কী পড়ে থাকবে Cr2O3, এটাও হয়ে গেল। অর্থাৎ দেখো তোমাকে অপশান এ, অপশান সি, অপশান ডি এই তিনটাই তোমাকে নাইট্রোজেন গ্যাস দিচ্ছে, তাহলে দিবে না কোনটা, দিবে না কোনটা, তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান বি, যেটা হচ্ছে NH4 2SO4, এটাকে হিট দিলে কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না, ঠিক আছে। যেটাকে যদি তুমি হিট দাও তাহলে তোমার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। তাহলে চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের লাস্টের আগের কোয়েশ্চেনটা 34 নম্বর কোয়েশ্চেন, যে কঠিন PCl5 ফসফরাসের সংকলনের অবস্থা হলো কত। দেখো এখানে ভুল সবাই কি করে, যে PCl5 এখানে সরাসরি PCl5কে ফসফরাসের এখানে ধরে নিই 5 আর Cl এখানে রয়েছে 5/2 সমান 5 সমান sp3d করে দেয়, এটা ভুল, এরকমভাবে করবে না। এটা কি হয় না, যেটা ফসফরাস রয়েছে এই PCl5, এটা এটা কঠিন অবস্থায় যেটা থাকে সেটা থাকে কেমনভাবে, PCl4+ এবং PCl6- হিসাবে থাকে। অর্থাৎ একে যদি তুমি এবার তুমি এর বার করতে যাও তাহলে তুমি এটা পারবে ঠিক করতে। তাহলে ফসফরাসের তোমার কি হচ্ছে না, ফসফরাসের তোমার ভ্যালেন্স ইলেকট্রন 5 হচ্ছে, প্লাস তোমার হ্যালোজেন রয়েছে 4টা অর্থাৎ ক্লোরিন, একটা -1 হয়ে যাবে কারণ প্লাস রয়েছে বাই 2, তাহলে 9 - 1 8/2 তোমার হয়ে গেল 4, 4 তোমার কত হয়ে যাবে sp3 হয়ে যাবে। এবার এখানে দেখো রয়েছে 5 প্লাস এখানে রয়েছে 6টা Cl6, আর -1-এ একটা +1 চলে আসবে বাই 2, তাহলে তোমার কত হয়ে যাবে 11কে 12/2 সমান 6, অর্থাৎ sp3d2 কোন অপশানে রয়েছে, অপশান আমাদের রয়েছে ডি, sp3d2 উভয়ই কারেক্ট হবে, ডি অপশান কারেক্ট। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, সিলভার ক্লোরাইড অতিরিক্ত NH4OH দ্রবীভূত হয়, এই দ্রবণ উপস্থিত ক্যাটায়নটি হলো সিলভার ক্লোরাইড, অর্থাৎ এখানে তোমাকে বলা হয়েছে AgCl, এর সঙ্গে যখন তুমি NH4OH করবে তখন একটা তোমার কমপ্লেক্স দেবে, সেই কমপ্লেক্সটা তোমার হচ্ছে AgNH3 তার হোল 2 আর Cl, তাহলে এখানে এটা প্লাস এটা মাইনাস, শুধু এইটুকুটা দেওয়া রয়েছে অপশান ডিতে, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার।